এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের যে দর্শন, সেই দর্শনের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে, সেই দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে কারণ। অর্থাৎ এই কারণ অধ্যায় সম্পর্কে আমরা এখানে পিপিটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করব এবং সেই আলোচনার সাথে সাথে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা ব্যাখ্যা করব, যেগুলো আমাদের ফাইনাল পরীক্ষায় শতকরা 100% কমন পাওয়া যাবে। এরকম দর্শন ভিত্তিক যদি শিক্ষণীয় ভিডিও তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই এই আইএসপি তুফান খাদিম চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও। যদি তোমরা এই থার্ড সেমিস্টারের দ্রব্য অধ্যায়ের সমস্ত রকম সহযোগিতামূলক ভিডিও যদি তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখো, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর থাকছে আমাদের ভিডিও শেষে সেই গুরুত্বপূর্ণ কিছু শর্ট প্রশ্ন, যে শর্ট প্রশ্নগুলো তোমাদের ফাইনাল পরীক্ষায় আসবে। এছাড়াও এই চ্যানেলে থাকছে বাংলা, সংস্কৃত, ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা। যদি তোমরা এই বিষয়ভিত্তিক আলোচনা জানতে চাও, তার প্রত্যেকটার ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা দেখব থার্ড সেমিস্টারের দর্শনের দ্বিতীয় অধ্যায় কারণ। সেই কারণ চ্যাপ্টার থেকে আমাদের কি কি সিলেবাসে রয়েছে এবং সেই সিলেবাসের অন্তর্ভুক্ত সেই প্রশ্নগুলো আলোচনা হবে, যেগুলো আমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকছে। তাহলে দেখো, আমাদের আজকে প্রথম অধ্যায় হচ্ছে কারণ। কারণের পরে এই কারণ চ্যাপ্টার মধ্যে প্রথমে আমাদেরকে জানতে হবে যেটা 1 নম্বরে, সেটা হচ্ছে কারণের সংজ্ঞা। অর্থাৎ সার্বিকভাবে কারণ কাকে বলে। ঠিক আছে, সার্বিকভাবে কারণ কাকে বলে না, কারণ হলো কার্যের পূর্ববর্তী অবস্থা বা ঘটনা। এই কারণ হলো কার্যের পূর্ববর্তী অবস্থা বা ঘটনা। এটা একটা সিম্পল বিষয়। দেখো, আমাদের সমাজে অনেক ঘটনাই ঘটে থাকে, সেই ঘটনার পিছনে একটা নির্দিষ্ট কি থাকে না, কারণ থাকে। অর্থাৎ একটি কার্যের একটি মাত্র কারণ থাকে। যদিও পাশ্চাত্য দর্শনে এই নিয়ে মতভেদাভেদ আছে। কোনো পাশ্চাত্য দার্শনিকগণ মনে করেন যে একটি কার্যের একাধিক কারণ থাকে। যেমন জন স্টুয়ার্ট মিল, এই মিল বলে যে পাশ্চাত্য দার্শনিক আছেন, উনি মনে করেন যে একটি কার্যের একাধিক কারণ থাকে। তাহলে ওই জন্য জন স্টুয়ার্ট মিলকে বহু কারণবাদী বলা হয়। কিন্তু এদিকে কান্ট বা কার্ভেদ রিড এরা মনে করেন যে একটি কার্যের নির্দিষ্ট একটি কারণ থাকে, তাই এদেরকে এক কারণবাদী বলা হয়। তাহলে এক কারণবাদী রূপে দার্শনিকে রয়েছেন না ইমানুয়েল কান্ট, কার্ভেদ রিড, আর বহু কারণবাদ রূপে রয়েছেন জন স্টুয়ার্ট মিল। তাহলে এই যে কারণের সংজ্ঞা, এই কারণের সংজ্ঞা হচ্ছে সমস্ত একটা সার্বিক সংজ্ঞা। যেমন দ্রব্যের যে সংজ্ঞা ছিল, সেই দ্রব্যে অন্যান্য পাশ্চাত্য সমস্ত দার্শনিক দ্রব্যের সংজ্ঞা নানাভাবে ব্যাখ্যা করলেও সার্বিক রূপে একজনের সংজ্ঞা সবাই সর্বজন গৃহীত করছেন, সেটা হচ্ছে লকের মতে দ্রব্যকে। এখানেও সেই তাই, কারণ নিয়ে বিভিন্ন দার্শনিক বিভিন্ন মতামত দিলেও কারণের একটা সার্বিক এবং যথার্থ সংজ্ঞা রয়েছে। সেই সংজ্ঞাটা হলো কারণ হলো কার্যের পূর্ববর্তী অবস্থা বা ঘটনা। দেখো, এই কারণ কি, এই বিষয়টা আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটা চিত্রের সাহায্য নেব। এখানে চিত্রে দেখো, যে ব্যক্তি দাঁড়িয়ে আছেন সেই ব্যক্তির হাতে কিন্তু একটা আছে কুঠার। কি আছে না, কুঠার। অর্থাৎ যেটার সাহায্যে কি করা যায় না, বৃক্ষ বা গাছকে কাটা যায় বা ছেদ করা যায় বা ছেদন করা যায়। আর এদিকে সঙ্গে থাকছে বৃক্ষ বা বৃক্ষ ছেদনের একটা দৃশ্য। তাহলে এই যে কুঠার এবং বৃক্ষ ছেদ, এই কুঠারের সঙ্গে বৃক্ষ ছেদের এটা এক্সাম্পল স্বরূপ, উদাহরণস্বরূপ আমি ভালোভাবে তোমাদের বোঝাতে পারবো যে কারণ কাকে বলে এবং কার্য কাকে বলে। দেখো, আমরা যদি কারণের যে সংজ্ঞা, সেই কারণের সংজ্ঞাটাকে যদি আমরা বিশ্লেষণ করি, একটা শব্দ পাবো যার নাম হচ্ছে পূর্ববর্তী। পূর্ববর্তী মানে হচ্ছে পূর্বে বা আগে। তাহলে এখানে বৃক্ষছেদন যদি একটা কার্য হয়, আমি মনে করলাম বৃক্ষছেদন হচ্ছে আমাদের কার্য। তাহলে বৃক্ষছেদন যদি কার্য হয়, তাহলে বৃক্ষছেদনের পিছনে একটা থাকছে বিষয়বস্তু, সেটার নাম হচ্ছে কারণ। তাহলে যে কোনো কার্যের যে পূর্ববর্তী অবস্থা, অর্থাৎ ঠিক কার্যের আগে যে থাকে, তাকে বলা হয় কারণ। তাহলে এক কথায় কি হলো, কুঠার হলো কি কারণ, কুঠার হচ্ছে বৃক্ষছেদনের কারণ। আর এখানে কার্য হচ্ছে কি না, বৃক্ষছেদন। কি, বৃক্ষছেদন বা গাছ কাটা। তাহলে গাছ কাটা হচ্ছে আমাদের কি কার্য, আর কুঠার হচ্ছে কি কারণ। অর্থাৎ কুঠার দ্বারা গাছকে কাটা হলো, এই যে গাছটাকে কাটা হচ্ছে, তাহলে গাছ কাটা হচ্ছে আমাদের কার্য।
ঠিক গাছ কাটার যে যার দ্বারা হচ্ছে সেটা হচ্ছে কি না কুঠার, এই কুঠার হচ্ছে আমাদের কারণ। এই রকম সব ক্ষেত্রেই যে ঘটনা ঘটে সেই ঘটনাটাকে বলা হয় কার্য, আর ঘটনা যার দ্বারা ঘটে তাকে বলা হয় কারণ, অর্থাৎ কার্যের ঠিক পূর্ববর্তী যে অবস্থা তাকে বলা হয় কারণ। এটা পাশ্চাত্য মতে। যদি এই ব্যাখ্যাটা আমরা ভারতীয় মতে করি তাহলে একটা শব্দ এখানে যোগ হবে যার নাম হচ্ছে ঠিক এই জায়গাটা থাকবে, যার নাম হচ্ছে করণ। করণ। করণ আর কারণ কিন্তু এক নয়। যে কোনো কার্যের বিশেষ কারণকে বলা হয় করণ, করণের আগে যে থাকে তাকে বলা হয় কারণ। তাহলে এক কথায় কি দাঁড়ালো না কারণ থেকে হচ্ছে করণ, আর করণ থেকে হচ্ছে কার্য। এটা ভারতীয় দর্শনের ব্যাখ্যা অনুযায়ী হচ্ছে। আমরা যেহেতু পাশ্চাত্য দর্শন পড়ছি তাই পাশ্চাত্য দর্শনে এই করণ বিষয়টাকে অত বিস্তারিত আলোচনা করা হয়নি। এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে তাহলে করণ কি? দেখো করণ কি বললাম না যে কোনো কার্যের বিশেষ কারণ, যে কোনো কার্যের বিশেষ কারণকে বলা হয় করণ, অর্থাৎ যেটা ছাড়া কার্য কি হবে না সম্পূর্ণ হবে না, ঘটনাটা সম্পূর্ণ হবে না। দেখো এখানে যে কুঠারটা আছে সেই কুঠারটার সঙ্গে এই গাছের কি হতে হবে একটা সংস্পর্শ হতে হবে। কি হতে হবে? সংস্পর্শ হতে হবে। যদি মনে করো এই কুঠারটাকে যদি আমি এই গাছের পাশে যদি নামিয়ে রেখে দিই তাহলে নিশ্চয়ই বৃক্ষটা ছেদন হবে না। যতক্ষণ না এই কুঠারটা গাছের সঙ্গে কি হচ্ছে একটা সংস্পর্শে আসছে, অর্থাৎ স্পর্শ করছে, যতক্ষণ না স্পর্শ করবে ততক্ষণ পর্যন্ত বৃক্ষ ছেদন হবে না। তাহলে শুধু কারণ থাকলেই কার্য সম্পূর্ণ হবে না। তাহলে কার্য হতে গেলে কারণের সঙ্গে সেই কার্যের যে বস্তু সেই বস্তুটা কি হতে হবে স্পর্শ হতে হবে। এই যে স্পর্শ, সেই স্পর্শটাকে বলা হচ্ছে করণ। তাহলে হলো যে কোনো কার্যের বিশেষ কারণকে বলা হচ্ছে কি না করণ। তাহলে এই ছিল কারণ এবং কার্য। আবার রিপিট করি আমি, করণ বিষয়টা পাশ্চাত্য দর্শনে উল্লেখ নেই। যেমন পাশ্চাত্য দর্শনে দ্রব্যের সংখ্যারূপে বলা হয়েছে জড়দ্রব্য, আত্মা বা মন এবং ঈশ্বর, কিন্তু ভারতীয় দর্শনে আত্মা বা বলা হয়নি। ভারতীয় দর্শনে আত্মাকে একটা আলাদা দ্রব্যরূপে ব্যাখ্যা করা হয়েছে, মনকে আলাদা দ্রব্যরূপে ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ ভারতীয় দর্শনে আত্মা একটা আলাদা বস্তু, মন হচ্ছে একটা আলাদা বস্তু, কিন্তু পাশ্চাত্য দর্শনে বলা হয়েছে যেই আত্মা সেই হচ্ছে মন। দেখো তুমি যেহেতু দর্শন নিয়ে পড়ো তোমার এই খুঁটিনাটি বিষয়গুলো অবশ্যই জানা দরকার। প্রতি পরীক্ষার ক্ষেত্রে শেষে সেটা এসএসসি পরীক্ষায় হোক, স্কুলের পরীক্ষা হোক, বা তুমি টিউশন টিচার হোক, বা তুমি স্কুলের শিক্ষক হও না কেন, তোমার সব ক্ষেত্রেই কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু জানা দরকার যে ভারতীয় দর্শনে সেটাকে কি বলে, পাশ্চাত্য দর্শনে কি বলে। তাহলে এখানে যে করণ বিষয়টা আমি আলোচনা করলাম, এই করণটা কখনোই পাশ্চাত্য দর্শনে প্রযোজ্য নয়। তাহলে এক কথায় যদি আমরা কারণ কাকে বলে সংজ্ঞা বলি, তাহলে কারণ হলো কার্যের পূর্ববর্তী অবস্থা। তাহলে কার্য কি আমরা কম বেশি বুঝতে পারলাম। তাহলে এরপরে আমরা উদাহরণস্বরূপ জানবো যে কোন বিষয়টাকে আমরা কার্য বলছি এবং কোন বিষয়টাকে আমরা কারণ বলছি। What the f- দেখো তোমাদের মনে হতে পারে যে আমাদের এই কারণ চ্যাপ্টার সঙ্গে এই যে আপনি শর্ট ভিডিও দেখালেন এটার কি সম্পর্ক। অবশ্যই এটা আমি তৈরি করেছি, এটা একটা সম্পর্ক আছে। আমি প্রত্যেকটা পার্ট তোমাদেরকে ভিডিওটাকে পজ করে করে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব। আমি ভিডিওটাকে আবার রিপিট করে চালু করছি, ঠিক আছে? দেখো এখনো পর্যন্ত দুটো গাড়ির কিন্তু কোনো সংস্পর্শ হয়নি, অর্থাৎ এখনো পর্যন্ত যে সংস্পর্শ হয়নি, অতএব এখানে কিন্তু কার্য এবং কারণ বলা যাবে না। যখন একটি গাড়ির সঙ্গে একটি গাড়ির ঠিক সংস্পর্শ হবে তখনই সেই ঘটনাটাকে বলা হবে অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্টটাকে বলা হচ্ছে কি না কার্য। তাহলে অ্যাক্সিডেন্টের ঠিক আগের যে ঘটনা, তাহলে আগের ঘটনা কি থাকছে দুটো গাড়ি, তাহলে এই যে দুটো গাড়ি একসঙ্গে সংযুক্ত হলো, এই সংযুক্তের আগের ঘটনাটা অর্থাৎ অ্যাক্সিডেন্টের আগের যে বিষয়টা ওই বিষয়টাকে বলা হচ্ছে কারণ, আর অ্যাক্সিডেন্টটাকে বলা হচ্ছে কার্য। এখানে দেখো কুঠার এবং গাছ কাটার একটা বিষয় বলা হয়েছে। তাহলে এখানে কুঠার দ্বারা দেখো গাছের যে একটা টুকরো বা অংশ সেই অংশটাকে ভাগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু ঘটনা ঘটেছে।
তাহলে এই যে কার্যটা ঘটেছে এই কার্যটাকে আমরা কি বলবো না কারণ আছে, এই কার্যটা ঠিক আছে কারণ আছে। তাহলে কারণ রূপে কে ছিল? কুঠার। তাহলে কার্য হচ্ছে এটা। আরো এক্সাম্পল আমি রেখেছি, দেখো একটু আগে যেটা আমি ছবির মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছিলাম, একটা কার্টুন ছবির মাধ্যমে, সেটা আমি বাস্তব একটা ছবি নিয়েছি। দেখো শুধুমাত্র এই কুঠারটা থাকলেই তো গাছটা কাটা হবে না, তাহলে কুঠারটার সঙ্গে গাছটা কি হতে হবে? সংস্পর্শ হতে হবে। এই যে সংস্পর্শ, এই সংস্পর্শটা হচ্ছে কার্যের বিশেষ কারণ। আর কি থাকছে দেখো এখানে, এটা একটা এক্সাম্পল। দেখো এখনো পর্যন্ত কুঠাটা উপরে আছে, যতক্ষণ না কাঠের সঙ্গে লাগছে ততক্ষণ পর্যন্ত একে আমরা কিন্তু কার্য বলতে পারছি না। তাহলে কারণ থাকলেই যে কার্য হবে এমন কোনো কথা নেই, কারণ থাকলেই কার্য হবে এমন। তাহলে কি দেখলাম আমরা যে কারণ হচ্ছে আমাদের, কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে আমাদের কুঠার। তাহলে কারণ হচ্ছে আমাদের কুঠার। তাহলে কারণ যদি আমাদের কুঠার হয় আর কার্য যদি আমাদের বৃক্ষচ্ছেদ হয়, তাহলে দেখো আমি কুঠারকে পাশে রেখেছি, কার্য রূপে যদি আমাদের কি আছে না বৃক্ষ আছে, তাহলে কখনোই এই কুঠার এই গাছটাকে কাটতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এই কুঠার গাছের সংস্পর্শে আসছে। তাহলে সংস্পর্শে আসতে হবে, তাহলে কারণ থাকলেই কার্য হবে না, কারণের সঙ্গে কার্যের একটা কি হতে হবে? সংস্পর্শ হতে হবে। যেমন আমরা গাড়িটাই কি দেখলাম, দুটো গাড়ি একসঙ্গে কি হলো? অ্যাক্সিডেন্ট হলো। তাহলে অ্যাক্সিডেন্ট হতে গেলে তো দুজনের মধ্যে স্পর্শ হতে হবে, সেই স্পর্শটাও থাকা জরুরি। তাহলে কারণ থাকলেই যে কার্য হবে এমন কোনো কথা নাই, কিন্তু কার্য থাকলে তার 100% কি থাকবে? কারণ থাকবে। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম যে যে কোনো কার্যের ঠিক পূর্ববর্তী যে অবস্থা, অর্থাৎ যাকে আমরা কারণ বলছি তার সঙ্গে ঘটনার একটা কি হতে হবে? স্পর্শ হতে হবে, এটাকেই বলা হচ্ছে কারণ। আবার যদি কার্য কাকে বলে বলি, তাহলে কার্যের সঙ্গে কি থাকছে? যে কোনো কার্যের অনুবর্তী ঠিক পরের যে ঘটনা, সেই পরের ঘটনাকে বলা হচ্ছে কার্য। পরে আমরা দেখব আমাদের পাশ্চাত্য দর্শনে কারণ সম্পর্কে বেশ কিছু মতামত আছে, ঠিক আছে? যেমন হচ্ছে কারণ সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের মতে কারণ। দেখো আমাদের যে সিলেবাস, সেই সিলেবাসে কি করা আছে না কারণ সম্পর্কে বেশ কিছু দার্শনিকদের মতামত আছে, অভিজ্ঞতাবাদ আছে, বুদ্ধিবাদ আছে। এছাড়াও কিছু কারণ নিয়ে যারা বিস্তারিত আলোচনা করে, অর্থাৎ কারণ নিয়ে যারা খুঁটিনাটি আলোচনা করে, তাদের মধ্যে একজন হচ্ছেন জন স্টুয়ার্ট মিল। তাহলে মিলের মতে কারণ কি না, যদি কোনো ঘটনা শর্তান্তরহীন, মানে যদি কোনো ঘটনার শর্ত না থাকে এবং সেই বিষয়টা অপরিবর্তনীয়ভাবে পূর্ববর্তী কোনো ঘটনা বা ঘটনার সংমিশ্রণকে অনুসরণ করে, তাহলে পূর্ববর্তী ঘটনাকে পরবর্তী ঘটনার কারণ বলা হয়। দেখো এখানে সংজ্ঞাটা একটা জটিল হতে পারে, আমি তোমাদেরকে বিষয়টা একটু পরিষ্কার করে দিই। যখন তোমরা 4th সেমিস্টারে উঠবে, 12-এর 4th সেমিস্টারে উঠবে, বা যখন মিলের কার্যকারণ বিষয়ক যে পদ্ধতি আছে, যে 5টা পদ্ধতি আছে, সেই পদ্ধতি কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠার যে 5টা পদ্ধতি আছে, সেই পদ্ধতি যখন তোমরা পড়বে তখন এই বিষয়টা পরিষ্কার হবে। আমি একটু হালকা করে তোমাদেরকে বিষয়টা বলে দিই। দেখো আমরা অনেক সময় বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করতে যাই, তাহলে সেই বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করতে যাওয়ার পরে দেখবে বাড়িতে এসে কখনো কখনো আমাদের উল্টো হয়, অর্থাৎ বমি হয়। তাহলে এখানে আমি যে বিয়ে বাড়িতে গেলাম, সেই বিয়ে বাড়িতে গিয়ে তো আমি একটা খাবার খাইনি, সেখানে আমি একাধিক খাবার খেয়েছি। সেই একাধিক খাবারের মধ্যে এমন কোনো একটা খাবার আছে যেই খাবারটার জন্যে আমার কি হচ্ছে না বদহজম হয়ে বমি হচ্ছে। তাহলে সমস্ত ঘটনাগুলোকে আমি তো বমির কারণ বলতে পারি না, সমস্ত খাবারগুলোকে তো আমি আমার বমির কারণ বলতে পারি না, কারণ ওই সমস্ত খাবারের মধ্যে এমন একটা খাবার আছে সেই খাবারটার জন্য আমার বমি হয়েছে, আর সেই খাবারটাকেই বলা হচ্ছে বমির কি হলো না নির্দিষ্ট একটা কারণ। দেখো এখানে ওইটাই বলা হয়েছে, যদি কোনো ঘটনা শর্তান্তরহীন ও অপরিবর্তনীয়ভাবে পূর্ববর্তী কোনো ঘটনা বা ঘটনার সংমিশ্রণকে, ঘটনা বা ঘটনার সংমিশ্রণ, তাহলে অনেকগুলো খাবার সঙ্গে থাকছে, অনুসরণ করে, তাহলে পূর্ববর্তী ঘটনাকে পরবর্তী ঘটনার কারণ বলা হয়। দেখা গেল আমি আবার দ্বিতীয় বিয়ে বাড়িতে গেছি, সেখানে দেখা গেল সমস্ত আগের বিয়ে বাড়ির মতো সমস্ত খাবারই খেয়েছি, শুধুমাত্র একটি খাবার এখানে অনুপস্থিত ছিল, সেটা হচ্ছে ডিম। বাড়িতে এলাম, আমার বমি হলো না। তাহলে এক্ষেত্রে কি আমি বুঝতে পারলাম যে প্রথম বিয়ে বাড়িতে যে খাবার ছিল সেই খাবার আমার বদহজমের কারণ ছিল কি না ডিম। তাহলে সেক্ষেত্রে ডিমটাই ছিল মেন কারণ। তাহলে সেই ডিম থেকে খাওয়ার পরে আমার কি হয়েছে না বমি হয়েছে। পরে দ্বিতীয় বিয়ে বাড়িতে আসার পর দেখলাম যে না, এখানে আমি আর ডিম খাইনি, বাড়িতে এসে দেখলাম আমার বমি হলো না। আবার যখন আমি তৃতীয় বিয়ে বাড়ি যাই, ফলমূল ছিল তার সঙ্গে ডিম, আবার বমি হলো। তাহলে প্রতি ক্ষেত্রেই বমি এবং বমির পিছনে যে কারণ, সে কারণটা হচ্ছে কি না ডিম। ওই কথাটাই এখানে জন স্টুয়ার্ট মিল বলেছেন যে সংমিশ্রণকে অনুসরণ করে তাহলে পূর্ববর্তী ঘটনাকে পরবর্তী ঘটনার কারণ বলা হয়। এছাড়াও থাকছে আমাদের পাশ্চাত্য দার্শনিকের আরেকজন বিখ্যাত দার্শনিক, যার নাম হচ্ছে কারভেদ রিড। অর্থাৎ কারভেদ রিডের মতে কারণ কি, দেখো বলছে গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তরহীন এবং অপরিবর্তনীয় এবং পূর্ববর্তী ঘটনা।
এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান সমান। তাহলে কার্ভেদ্রির কারণের দুটো সংজ্ঞা দিয়েছেন, একটা হচ্ছে পরিমাণগত আর একটা হচ্ছে গুণগত। তাহলে পরিমাণগত দিক থেকে কি বলছেন, শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। আর পরিমাণের দিক থেকে কারণ এবং কার্য হচ্ছে উভয়ে কি না সমান সমান। এরপর দেখে নেবো আমরা কারণ। এই কারণ সম্পর্কে আমাদের পাশ্চাত্য দর্শনে বেশ কিছু বিখ্যাত দার্শনিক আছে, সেই দার্শনিক ছাড়াও কিছু মতামত থাকে। যেমন হচ্ছে প্রথমেই কারণ সম্পর্কে আমরা কি দেখবো, সাধারণ বা লৌকিক মত, বা যারা দর্শন পড়ে না, যাদের দর্শনের সম্পর্কে কোনো আলোচনাই করে না, যাদের দর্শন জানেই না এবং দর্শন নিয়ে আলোচনা করে না, পড়ে না, তারা হচ্ছে সাধারণ বা লৌকিক মত। তাদের মতে কারণ কি, দেখো তাদের মতে কারণ হচ্ছে এই মতবাদ অনুযায়ী কারণের মধ্যে এক প্রকার শক্তি আছে যা কার্য উৎপাদন করতে পারে। এই যে এক প্রকার শক্তি আছে যা কার্য উৎপাদন করতে পারে, এটা ভারতীয় দর্শনে আরো বিস্তারিত আলোচনা করা আছে। শক্তি, যদি তোমরা অন্নং ভট্টের তর্ক সংগ্রহ পড়ো, তাহলে অন্নং ভট্টের তর্ক সংগ্রহে দেখবে একটা টপিক আছে শক্তি বলে, ঠিক আছে, লক্ষণা শক্তি বলে একটা টপিক আছে। যদি কখনো সুযোগ হয় অবশ্যই তার একটা ভিডিও অবশ্যই আমি তোমাদেরকে তৈরি করে দেবো এবং তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাহলে এখানে যারা সাধারণ মানুষ, তাহলে তাদের মতে কারণ হচ্ছে এক প্রকার শক্তি যেটা কার্য ঘটাতে কি করে, সাহায্য করে। এরপর দেখবো আমাদের বৈজ্ঞানিক মত, অর্থাৎ যারা দার্শনিক নয় অথচ সাধারণ মানুষও নয়, যারা বৈজ্ঞানিক বা বিজ্ঞানী, তাদের মতে কারণ কি। ঠিক আছে, বৈজ্ঞানিক মতে কারণ বলতে দেখো কি বোঝায়, দেখো এই মতবাদ অনুযায়ী কার্যকারণ সম্পর্ক হলো গতির স্থানান্তর বা রূপান্তর মাত্র। এই গতির স্থানান্তর কি, মানে একটা বস্তু থেকে আরেকটা বস্তুর কি হয়, পরিবর্তন হয়। যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন একসঙ্গে যুক্ত মিলে কি হয় না জল। তাহলে জল নামক যে ঘটনা আছে, সেই ঘটনার আগে দুটো কারণ একসঙ্গে কি হলো, যুক্ত হলো এবং তার পরিবর্তন হলো, স্থানান্তর হলো। তাহলে বৈজ্ঞানিক মতে কারণ কি এখানে আমাদের জানা হলো, সাধারণ বা লৌকিক মতে কারণ কি আমাদের এখানে জানা হলো। এরপর জানবো আমাদের যে পাশ্চাত্য দার্শনিকগণ আছেন, অর্থাৎ অভিজ্ঞতাবাদী থাকছে, আমাদের বুদ্ধিবাদী, সেই অভিজ্ঞতাবাদী এবং বুদ্ধিবাদীদের যে মত, সেই মত সম্পর্কে আমরা কারণগুলো জানবো। তাহলে অভিজ্ঞতাবাদী রূপে কে থাকছে, লক, বাকলে আর কে থাকছে, হিউম। অভিজ্ঞতাবাদী রূপে থাকছে লক, বাকলে, হিউম। তাহলে ওনাদের মতে এক কথায় কারণ কি, এই মতবাদ অনুযায়ী কারণ ও কার্যের সম্বন্ধ হলো নিয়ত সংযোগ বা সতত সংযোগ তত্ত্ব। নিয়ত সংযোগ ও সতত সংযোগ তত্ত্ব বেশিরভাগ ক্ষেত্রে এই কথাটা বলে থাকেন ডেভিড হিউম। কি বললাম, ডেভিড হিউম। অর্থাৎ নিয়ত সংযোগ বা সতত সংযোগ শব্দ থাকলে জানবো এটা ডেভিড হিউম বলেছে। এরপর থাকছে আমাদের বুদ্ধিবাদী। বুদ্ধিবাদী দার্শনিক রূপে কারা থাকছে না, ডেকার্ত, স্পিনোজা আর কে থাকছে না, লাইবনিজ। ডেকার্ত, স্পিনোজা আর লাইবনিজ। এই ডেকার্ত, স্পিনোজা, লাইবনিজ দেখি আমরা কারণ সম্পর্কে কি বলেছেন, যে এই মতবাদ অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে একটি আবশ্যিক ও অভ্যন্তরীণ এবং অবিচ্ছেদ্য সম্বন্ধ রয়েছে। অর্থাৎ কারণ এবং কার্যের মধ্যে একটা অবিচ্ছেদ্য সম্বন্ধ, অর্থাৎ কারণ এর সঙ্গে কার্য যেমন আছে, কার্যের সঙ্গে কারণের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক, অর্থাৎ এরা কেউ ভিন্ন ভিন্ন থাকে না, এরা একই সঙ্গে থাকে এবং যে কোনো ঘটনা একই সঙ্গে ঘটায়। এরপর দেখে নেবো আমাদের এই অধ্যায়ের সেই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা যেগুলো এমসিকিউ আকারে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং বোঝাতে সুবিধা হবে পরবর্তীকালে। দেখো প্রথমেই বলে দিই আমি, এক নম্বর কি থাকছে না, এই বাক্যগুলো জানতে হবে যে প্রসক্তি তত্ত্ববাদের প্রবক্তা হলেন বুদ্ধিবাদী দার্শনিক। তাহলে বুদ্ধিবাদী দার্শনিক রূপে আমরা কাদেরকে জানলাম, সেটা হচ্ছে ডেকার্ত, স্পিনোজা এবং লাইবনিজ। তাহলে ডেকার্ত, স্পিনোজা এবং লাইবনিজের মতে কি হচ্ছে না, প্রসক্তি তত্ত্ব অর্থাৎ কারণ সম্পর্কে প্রসক্তি তত্ত্ববাদের মতবাদের প্রতিষ্ঠাতা হলেন কারা, বুদ্ধিবাদী দার্শনিকরা। এরপরে আমাদের 2 নম্বরে থাকছে দেখো কার্যকারণ সম্বন্ধ সতত সংযোগ তত্ত্ব, এটির প্রবক্তা হলেন ডেভিড হিউম। আমি একটু আগেই বললাম, যদি কখনো কার্যকারণ সম্বন্ধ বলে আর সতত সংযোগ বা নিয়ত সংযোগ বলে, তাহলে জানবে 100% সেই কথাটা কে বলেছে, ডেভিড হিউম বলেছেন। এরপর থাকছে 3 নম্বরে কি, ডেভিড হিউমের মতে কার্যকারণ সম্বন্ধ হচ্ছে আবশ্যিক সম্বন্ধ নয়। তাহলে এটা বিষয়টা ক্লিয়ার করে বলাই ভালো। পাশ্চাত্য দর্শনে অন্যান্য দার্শনিকরা সরাসরি কার্য এবং কারণকে স্বীকার করলেও ডেভিড হিউম কার্যকারণ সম্বন্ধকে কি করেছেন, অস্বীকার করেছেন, স্বীকার করেননি। কি বলেছেন, ডেভিড হিউমের মতে কার্যকারণ সম্বন্ধ আবশ্যিক সম্বন্ধ নয়, অর্থাৎ কার্য থাকলেই যে কারণ থাকবে, কারণ থাকলেই যে কার্য থাকবে এমন কোনো নিয়ম নেই। এটা আমার মনে হয় ডেভিড হিউমের মত। এরপর থাকছে 4 নম্বর, ডেভিড হিউমের মতে কার্যকারণ সম্বন্ধে সদর্থক এবং নগর্থক দৃষ্টান্ত লক্ষ্য করা যায়। তাহলে ডেভিড হিউম বলেছেন যে প্রত্যেকটা কারণ এবং কার্যের মধ্যে কি থাকছে না, দুটো ভাব থাকছে, একটা সদর্থক আর একটা হচ্ছে নগর্থক।
তাহলে এই ছিল আপাতত আমাদের পাশ্চাত্য দর্শনের কারণ, কার্য, করণ এবং কারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে।